ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলীয় এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি। দুর্গত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী। প্রাথমিক বিদ্যালয়ের ৪৬,০০০ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছেন হাইকোর্ট। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ। এবং তৃতীয় ধাপে কাল ৯০ উপজেলায় নির্বাচন। কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। ভোট হচ্ছে না রিমালে ক্ষতিগ্রস্ত ১৯ উপজেলায়। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড দেশের উপকূল। বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হয়েছে কয়েকশো গ্রাম। ঝড়ে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। দেশের ১০ জেলায় ১৫ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এদিকে ঘরবাড়ি, সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে হাজারো উপকূলবাসীর। ক্ষতি কাটিয়ে নতুন করে কবে আবার মাথা তুলে দাঁড়াতে পারবেন, এই নিয়ে এখন দুশ্চিন্তায় তারা। বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। তাণ্ডব চালিয়ে উপকূল থেকে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। তবে উপকূলে রিমালের তাণ্ডবে হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, উপচে পড়েছে অসংখ্য গাছপালা। গ্রামীণ সড়ক এবং বেড়িবাঁধ ভেঙে পানিতে ভাসছে শত শত গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে মাঠের ফসল, ভেসে গেছে মাছের ঘের। উপকূলে বিদ্যুৎ নেই, নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক। আবার ঘরেও খাবার নেই অনেকের। বাজার পানিতে তলিয়ে গেছে। কালকে রাত্র ৪টা হইছে বৃষ্টিতে তলায় পানিতে চতুর্দিকে পানি আর উপরে এককালে দ্বীপ, মানে দ্বীপে কিন্তু মানুষের বন্যা থাকে একতার ওদিকে। এদিকে প্রাণহানি তেমন না হলেও ঘরবাড়ির সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে হাজারো উপকূলবাসীর। প্রায় ১.৫ হাত পানি হয়েছে ঘরের ভিতরে। এই রান্নাবাড়ি কিছুই করা যাইবে না। এবার দেখা গেছে আমের যাইয়া রাস্তাঘাট সব তলায় নিয়ে, দোকানপাট বন্ধ 90%। এত মানুষ সব বিপদে পড়ছে। সরকারি হিসেব মতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অন্তত ১৯ জেলার ১০৭ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭,৫৮,০৯৬ জন মানুষ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি পরিদর্শনে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, পটুয়াখালী জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩,২৭,০০০ মানুষ। এছাড়া ২৩৫ ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি ১,৮৬৫ বাড়িঘর আংশিক বিধ্বস্ত এবং কৃষির ২৬ কোটি ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে। মৎস্য খাতের ক্ষয়ক্ষতি হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ টাকার। আশ্রয় কেন্দ্র থেকে সব মানুষ বাড়ি ঘরে ফিরে গেছে। তিনি এ সময় আরও জানান, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিদর্শনে আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফরে আসবেন। প্রধানমন্ত্রীর সফর নিয়ে কাজ করছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে চলমান বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাদা ঘটনায় নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৮:৩০ থেকে ৯:৩০ মধ্যে এই ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন খিলগাঁও রিয়াজবাগ এলাকার রিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রাকিব, খিলগাঁ সিপাহীবাগে রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মরিয়ম বেগম, যাত্রাবাড়িতে টিনের প্রাচীর স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া লিজা আক্তার ও অপরজন বাড্ডার বাসিন্দা। তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের ৪৬,০০০ শিক্ষক নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্টে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয় গত
22 এপ্রিল। এতে 46,199 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিতদের ভাইবা পরীক্ষা চলমান রয়েছে। আজ হাইকোর্ট এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলেন। এ বিষয়ে মামলার আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছিল। আর এই ফাঁস হওয়া প্রশ্নে অনেকেই পরীক্ষা দিয়েছেন। ইতোমধ্যে তৃতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই কারণে প্রকাশিত ফল নিয়েও প্রশ্ন উঠেছে। তাই প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনার তদন্ত এবং পরীক্ষা প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন ঢাকা ও চট্টগ্রামের কয়েকজন পরীক্ষার্থী। হাইকোর্ট তাদের আবেদন শুনেছেন এবং এই ধাপের নিয়োগ প্রক্রিয়া 6 মাসের জন্য স্থগিত করেছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ কাল। এবার ভোট গ্রহণ হবে 90টি উপজেলায়। বুধবার সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিতে ভিড় করছে প্রিজাইডিং অফিসাররা। কঠোর নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশের 19 উপজেলার ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। তৃতীয় ধাপে 109 উপজেলা পরিষদে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচন স্থগিত করা 19 উপজেলা হলো শরণখোলা, মোরেলগঞ্জ, মংলা, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, মঠবাড়িয়া, তজুমুদ্দিন, লালমোহন, রাজাপুর, কাঁঠালিয়া, বামনা, পাথরঘাটা ও বাঘাইছড়ি। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগ রোববার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শুরু করে। পরে রাতভর উপকূলীয় জেলায় তাণ্ডব চালিয়ে গতকাল সকালে স্থল গভীর নিম্নরূপ চাপে রূপ নেয়। ভিন্ন প্রসঙ্গ, পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এবং বিনিয়োগকারীদের সুবিধার্থে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর পক্ষ থেকে আসন্ন 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেটে 5টি প্রস্তাবনা দেওয়া হয়েছে। সকালে ঢাকা ক্লাবে ডিএসইর প্রাক বাজেট সংবাদ সম্মেলনে বাজেট প্রস্তাবনাগুলো তুলে ধরেন ডিএসই এর চেয়ারম্যান ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু। শেখ সোহাগের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ব্যক্তি বিনিয়োগকারীদের লভ্যাংশের উপর কেটে রাখা উৎসে কর চূড়ান্ত দায় হিসেবে নিষ্পত্তি, তালিকাভুক্ত কোম্পানির আয় কর কমানো, বন্ডের সুদজনিত আয়কে করমুক্ত রাখা এবং স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিজ লেনদেন হতে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করা। এই 5টি প্রস্তাবনা আসন্ন জাতীয় বাজেটে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ হাসান বাবু। সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন। আমরা মনে করি এই প্রেক্ষাপটে আমাদের কিছু নিয়ম নীতির মধ্যে সংশোধনের প্রয়োজন আছে, যেগুলো আমরা প্রস্তাবনা আকারে অতি সত্বর আমরা বিসেকের কাছে আমরা দিব এবং তাদের সাথে বসবো। বাজেট প্রস্তাবনায় দেশের প্রধান এই স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত সব কোম্পানির কর হার কমিয়ে তালিকা বহির্ভূত কোম্পানির কর হারের ব্যবধান 12.5% উন্নীত করার প্রস্তাব করেন। তালিকা এবং অতালিকাভুক্ত যে কোম্পানিগুলো আছে তাদের করের ব্যবধানটা আমরা আসলে 12.5% এটা আমাদের এক্সপেক্টেড যেটা আমরা বলার চেষ্টা করছি। একই সাথে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সিকিউরিটিজ লেনদেন হতে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করার জন্য প্রস্তাবনা দিয়েছেন ডিএসই। পুঁজিবাজারের যে ক্রান্তিকাল সেটা থেকে উত্তরণ পাওয়া একটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী 2 জুন থেকে পবিত্র ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। দুপুরে রেলমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 17 জুনকে ঈদের দিন ধরে আগামী 2 জুন আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এর আগে আন্তঃমন্ত্রণালয় সভায় 2 জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী এবার ঈদের আগে 5 দিন ট্রেন যাত্রা ধরা হতে পারে, যদিও গত ঈদের ছুটি বেশি থাকায় 7 দিন ধরা হয়েছিল। একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন। আবার ঘূর্ণিঝড় রিমালের খবর। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনা এবং বরিশাল উপকূলীয় অঞ্চলগুলোর
ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান করেছে র্যাব। গেল ২৬ এবং ২৭ মে ঘূর্ণিঝড়ে রিমেলে খুলনা এবং বরিশাল সহ তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে র্যাবের মহাপরিচালক এবং এম খুরশিদ আলমের নির্দেশে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মানবিক সহযোগিতা প্রদান করা হয়। এছাড়াও র্যাবের ভ্রাম্যমাণ মেডিকেল টিম ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে ভয়েস অফ ফ্রিডম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর তেজগাঁ এসিআই সেন্টারে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও প্রায় ৫২,০০০ শিক্ষার্থীদের মাঝে পিরিয়ড নিয়ে সচেতনতামূলক লিফলেট এবং স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক ও প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। এছাড়া এসিআইয়ের বিজনেস ডিরেক্টর মোহাম্মদ কামরুল হাসান, বিজনেস ম্যানেজার খন্দকার ইশতিয়াক আহমেদ সহ আরও অনেকেই। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা এমপি। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি। প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর অধ্যাপিকা রেখা আলম চৌধুরী। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলার সহসভাপতি কবি আশিস সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক প্রণবরাজ বড়ুয়া। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা, ব্যাপক ক্ষয়ক্ষতি, দুর্গত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী। প্রাথমিক বিদ্যালয়ের 46,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে হাইকোর্ট। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ। এবং তৃতীয় ধাপে কাল 90 উপজেলায় নির্বাচন কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। ভোট হচ্ছে না রিমালে ক্ষতিগ্রস্ত 19 উপজেলায়। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।